সুপ্রিয় শিক্ষার্থী, গোলাপগঞ্জ সেকেন্ডারি অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আজকে ক্লাসে স্বাগত জানাচ্ছি। করোনার এই প্যান্ডামিক সিচুয়েশনে যেহেতু বিদ্যালয় বন্ধ আছে, তাই আমরা গোলাপগঞ্জ অনলাইন স্কুলের মাধ্যমে ঘরে বসেই শিখতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা ভালো আছো, আর আমি সেই প্রত্যাশাই করি তোমরা ভালো থাকো এবং ভালোভাবে বাসায় পড়াশোনা করো। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে স্বাগত সবাইকে। তোমাদের সাথে আজকে আছি আমি রিপন চন্দ্র নায়ক, সহকারী শিক্ষক, গণিত, রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজ, গোলাপগঞ্জ, সিলেট। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের পাঠ পরিচিতি হচ্ছে নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ের সপ্তম অধ্যায়। তোমরা জানো যে আমি সম্পাদ্যগুলো করছি এবং সেই ধারাবাহিকতায় আজকেও আমরা সম্পাদ্য অঙ্কন করব। তোমরা যারা আমার এই ক্লাসে অংশগ্রহণ করতে চাও তারা খাতা, পেন্সিল কম্পাস, স্কেল, কলম এগুলো নিয়ে রেডি হয়ে যাও। আমার সাথেই তোমরা আঁকবে, তাহলে দেখবে সাথে সাথেই শিখে গেছো। তো আজকের পাঠ শেষে তোমরা যে বিষয়গুলো শিখতে পারবে তা হলো পেন্সিল কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে পারবে এবং তাকে সমদ্বিখণ্ডিত করতে পারবে। পেন্সিল কম্পাসের সাহায্যে 30 ডিগ্রি কোণ অঙ্কন করতে পারবে এবং সবশেষে হচ্ছে একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ এবং শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া থাকলে তুমি বিবরণ সহ ত্রিভুজটি অঙ্কন করতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে সম্পাদ্য অঙ্কনের জন্য আমি গত প্রত্যেক ক্লাসগুলোতে দিয়ে আসছি যে কিছু বেসিক জিনিস তোমাকে অবশ্যই জানতে হবে। এই 10টি হচ্ছে সেই বেসিক জিনিস যা গত ক্লাসগুলোতে আমি প্রথম 3টে আলোচনা করেছি। একটু ভালো করে খেয়াল করো। একটি নির্দিষ্ট রেখাংশের সমান রেখাংশ অঙ্কন অথবা রশ্মি থেকে রেখাংশ কেটে নেওয়া এবং একটি নির্দিষ্ট রেখাংশকে সমদ্বিখণ্ডিত করা এবং কোণের সমান কোণ অঙ্কন করা, এগুলো আমি গত ক্লাসগুলোতে করেছি। আজকে তোমাদের নতুন যে বিষয় বেসিকগুলো শিখাবো সেগুলো হচ্ছে 60 ডিগ্রি কোণ অঙ্কন করা এবং একটি নির্দিষ্ট কোণকে সমদ্বিখণ্ডিত করা, অর্থাৎ এই 60 ডিগ্রি কোণকে সমদ্বিখণ্ডিত করা। তুমি যদি এই 60 ডিগ্রি কোণকে সমদ্বিখণ্ডিত করতে পারো তাহলে তুমি যে কোনো কোণকে সমদ্বিখণ্ডিত করতে পারবে। এই 60 ডিগ্রি কোণকে সমদ্বিখণ্ডিত করে তুমি 30 ডিগ্রি কোণ অঙ্কন করতে পারবা, অথবা তুমি এমনিতেই 30 ডিগ্রি কোণ কিভাবে অঙ্কন করে তাও শিখতে পারবা। তো প্রথমেই তোমাকে দেখাচ্ছি, সেটি হচ্ছে পেন্সিল কম্পাসের সাহায্যে কিভাবে তুমি 60 ডিগ্রি কোণ অঙ্কন করবে। তো দেখে নাও, আমার সাথে সাথে তোমরা আঁকো। একটু খেয়াল করো, দেখো প্রথমে তোমরা স্কেল দিয়ে আর পেন্সিল দিয়ে এরকম একটি রেখাংশ এঁকে নাও। তোমাদের কি রেখাংশ আঁকা শেষ হয়েছে? হ্যাঁ, এখন দেখো কি করবা, এই রেখাংশর নাম দিয়ে দাও। আমরা নাম দিয়েছি বিসি। তুমি ইচ্ছে করলে বিসিও দিতে পারো, অন্য কোনো নামও দিতে পারো, ঠিক আছে? আমরা বিসি দিয়েছি। তোমাদের নাম হয়ে গেছে, আমরা একটা রেখাংশ পেয়ে গেলাম। নিশ্চয়ই তোমরা এটি আঁকতে পারবে, দেখে দেখেই আঁকতে পারবে, ঠিক আছে? তাহলে এখন আমরা যে কাজটি করছি, বিবিন্দুতে পেন্সিল কম্পাসটা নিয়ে আসছি। দেখো, সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে, বেশি বড় নয় বেশি ছোট নয়, এরকম সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে প্রথমে একটি বৃত্তচাপ অঙ্কন করবে, ঠিক আছে? একটু খেয়াল করে দেখো, এই যে ব্যাসার্ধ নিয়ে আমরা বৃত্তচাপ অঙ্কন করলাম এটি নিশ্চয়ই তুমি দেখেছো, ঠিক আছে? যদি না দেখে থাকো, ঠিক আছে, এটি মুছে দিয়ে আমি আবার ব্ল্যাক কালার দিয়ে এঁকে দিচ্ছি, ঠিক আছে? এখন তো ঠিক আছে। তাহলে দেখো, এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এই বিন্দুতে পেন্সিল কম্পাসটা নিয়ে আসব। দেখো, বিন্দুটা আমি চিহ্নিত করে দিয়েছি। ওই একই ব্যাসার্ধ নিয়ে আরো একটি বৃত্তচাপ অঙ্কন করব। ভালো করে খেয়াল করে দেখো, এই যদি তুমি ছোট বা বড় করে নাও তাহলে কিন্তু হবে না। প্রথম যে ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ অঙ্কন করেছো সেই ব্যাসার্ধ নিয়ে আরো একটি বৃত্তচাপ অঙ্কন করতে হবে। কি দেখতে অসুবিধা হয়েছে? ঠিক আছে, তাহলে আমরা আবারও তোমাকে দেখাচ্ছি এটি।
কি আগে দেখোনি? ওকে, ঠিক আছে, তুমি আবার দেখো, এটি মুছে দিচ্ছি। এখন আমরা ব্ল্যাক কালার দিয়ে আবার ওইটা এঁকে নিচ্ছি। তাহলে দেখো এই বৃত্তচাপটি আগের বৃত্তচাপকে ছেদ করেছে। তাহলে আমরা কি করব একটু লক্ষ্য করো। আমরা পেন্সিল কম্পাসটা এখানে রেখে দিলাম। এখন আমরা এই বি বিন্দু আর এই ছেদবিন্দু স্কেল এবং পেন্সিলের সাহায্যে যোগ করে নিব। দেখে নাও কোন বিন্দু যোগ করছি, বি বিন্দু আর এই যে দুইটি ব্যাসার্ধ যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দু দুটি যোগ করব। এই বিন্দু দুটি আমরা যোগটা একটু উপর থেকে করতে পারি। তাহলে এই বিন্দু দুটি আমরা এইভাবে যোগ করে দিচ্ছি স্কেল এবং পেন্সিলের সাহায্যে। তাহলে এইখানে শুরু করেছি, এখানে একটা বিন্দু দিই, নাম দিই এ, আর এইখানে দেখো 60 ডিগ্রি কোণ অঙ্কন হয়ে গেল। তাহলে একটু লক্ষ্য করে দেখো, আমরা যে কোণটি অঙ্কন করলাম এই হচ্ছে 60 ডিগ্রি কোণ, যেটি হচ্ছে এ বি সি। আমি যে ব্যাসার্ধ নিয়েছি, তোমাকে এই ব্যাসার্ধ নিতে হবে এমন কিছু নয়, যে কোনো ব্যাসার্ধ নিলেই হবে। প্রথমে একটি ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকবা, তারপরে বিসিকে যে বিন্দুতে ছেদ করেছে সেখানে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে আরো একটি বৃত্তচাপ আঁকবা। তাহলে দেখবা তুমি আগের মানে বৃত্তচাপকে পরের বৃত্তচাপ ছেদ করেছে সেই বিন্দু আর এই যে রেখাংশের যে প্রান্ত বিন্দু বি আছে সেটা যোগ করে দিলেই 60 ডিগ্রি কোণ অঙ্কন হয়ে যাবে। আশা করি তুমি বুঝতে পেরেছো এটি। এখন আমরা দেখব কিভাবে এই 60 ডিগ্রি কোণকে সমদ্বিখণ্ডিত করা যায়। তুমি যদি এই 60 ডিগ্রি কোণকে সমদ্বিখণ্ডিত করতে পারো তাহলে তুমি যে কোনো কোণই সমদ্বিখণ্ডিত করতে পারবে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখন দেখব পেন্সিল কম্পাসের সাহায্যে এই 60 ডিগ্রি কোণকে অর্ধেক করে 30 ডিগ্রি কোণ অঙ্কন করা। তাহলে লক্ষ্য করে দেখো, আমরা এই যে আমাদের কম্পাস আছে এখন আমরা সেটা ব্যবহার করতে পারি। তাহলে দেখো আগে যে ব্যাসার্ধ ছিল সেটি আমি কিন্তু কমাইনি, তবে দেখে নাও এই যে বিসি কে যে বিন্দুতে ছেদ করেছিল বৃত্তচাপ সেই বিন্দু, আর এইখানে যে পরের বৃত্তচাপটি আগের বৃত্তচাপকে যে বিন্দুতে ছেদ করেছে তার অর্ধেকের বেশি নিলেই হবে। সমান নিলেও সমস্যা নাই, সমানের চেয়ে বেশি নিলেও সমস্যা নাই। ঠিক আছে, আমরা এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। তারপরে এই পেন্সিল কম্পাসটা উঠিয়ে এখানে নিয়ে যাব, এখানে কেন্দ্র করে দেখে রাখো এই একই ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করব। তাহলে দেখো এই বৃত্তচাপটি আগের বৃত্তচাপকে ছেদ করেছে, তাহলে এখন আর পেন্সিল কম্পাসের দরকার নেই, আমরা সরিয়ে দিলাম। এখন আমরা স্কেল এনে আর পেন্সিল দিয়ে এই যে দুইটি বৃত্তচাপের ছেদবিন্দু আর বি বিন্দু যোগ করে দেব। এই যে লক্ষ্য করো, একটু ভালো করে দেখো তাহলে তোমরা শিখে যাবে। আমার সাথে সাথে আঁকো তাহলে শিখে যাবে। তাহলে খেয়াল করো, এই ছেদবিন্দু আর এই বি বিন্দু যোগ করে দাও। তুমি একটু দূর থেকেও যোগ করতে পারো, অসুবিধা নেই, এখান থেকে যোগ করে দাও। তাহলে এই বিন্দুর আমরা নাম দিব একটা ডি। তাহলে দেখো ডিবিসি এই কোণটি হবে 30 ডিগ্রি, অর্থাৎ দেখো এই যে এবিসি কোণটি ছিল সেটি সমভাবে বিভক্ত হয়ে গেল ডিবিসি। তাহলে ডিবিসি হচ্ছে 30 ডিগ্রি কোণ। এদিকেও যদি তুমি লক্ষ্য করো, একটু খেয়াল করে দেখো, এ বি ডি এটিও কিন্তু 30 ডিগ্রি কোণ, আর এ বি সি অর্থাৎ এই বড় কোণটি হচ্ছে 60 ডিগ্রি কোণ। তবে হ্যাঁ, এখন তুমি একটু ভালো করে খেয়াল করো, এই পেন্সিল কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি কোণ অঙ্কন না করেও 30 ডিগ্রি কোণ অঙ্কন করতে পারবে। আমরা এখন সেটি দেখাবো তোমাকে, একটু ভালো করে খেয়াল করে দেখো। প্রথমে ঠিক আগের মতো করে আমরা একটা রেখাংশ এঁকে নিলাম এবং ওই একই নাম দিলাম, সেটি হচ্ছে বি আর সি। তাহলে আমার রেখাংশ নাম দেওয়া শেষ হয়ে গেছে। তাহলে এখন আমি আগের মতো পেন্সিল কম্পাস নিয়ে এসে বি কে কেন্দ্র করে, ভালো করে খেয়াল করো, আমরা এখানে পেন্সিল কম্পাস এনে বি বিন্দুতে বসাবো। বি কে কেন্দ্র করে সুবিধাজনক ব্যাসার্ধ নিয়ে, বেশি বড় যাতে না হয় আবার বেশি ছোট যাতে না হয়। ছোট হলে আঁকতে অসুবিধা হবে, বড় হলে চিত্র অনেক বড় হয়ে যাবে। সেই জন্য তুমি প্রথমে সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করবে। দেখেছো বৃত্তচাপ? যারা দেখোনি আমি মুছে দিয়ে আবার ব্ল্যাক করে আঁকছি, এই দেখো। এখন আমরা কি করব, এইখানে কেন্দ্র করে অর্থাৎ এই বিসি কে যে বিন্দুতে ছেদ করেছে বৃত্তচাপটি সেই বিন্দুতে বসিয়ে ঠিক আগে যেভাবে 60 ডিগ্রি কোণ অঙ্কন করেছি ঠিক একই রকম দেখে নাও। এখানে আমরা প্রথমে ব্লু দিয়ে আঁকছি, এই যে দেখে নাও। যারা দেখনি তাদের জন্য আবারও
আমরা এটা মুছে দিয়ে এখন ব্ল্যাক করে আছি, একটু খেয়াল করে দেখো। এই তাহলে লক্ষ্য করে দেখো, এইটুকু কিন্তু আমাদের 60 ডিগ্রি কোণ, যোগ করলেই 60 ডিগ্রি কোণ হয়ে যাবে। আমার 60 ডিগ্রি কোণ যোগ করার যেহেতু দরকার নেই, আমাকে 30 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। তাহলে এখান থেকে আমি একটি বৃত্তচাপ আঁকবো এবং এই পেন্সিল কম্পাসটাকে উঠিয়ে নিয়ে এই দুটি বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করেছে আমরা এখানে বসাবো। একটু খেয়াল করে দেখো, এই বিন্দুতে বসাইলাম। এই বিন্দুতে বসিয়ে এটাকে উপরে তুলে বাঁ থেকে ডান দিকে নিয়ে আরো একটি বৃত্তচাপ আঁকি। দেখো এই বৃত্তচাপটি আগের বৃত্তচাপকে এই বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই ছেদবিন্দু আর এই বি বিন্দু আমরা যোগ করে দেব। দেখে নাও, এই যে ছেদবিন্দু আর এই বি বিন্দু আমরা যোগ করে দেব। যোগ একটু দূর থেকে করলে কোনো অসুবিধা নেই, দেখতে আরো সুন্দর দেখা যায়। ঠিক আছে, তাহলে আমরা এখানে যোগ করে দেই। আগের মতো এখানে নাম দিয়ে দিই ডি, আর এই কোণটি হয়ে গেল 30 ডিগ্রি। তাহলে আশা করি বুঝে ফেলেছ ইতিমধ্যেই আমরা 60 ডিগ্রি কিভাবে একটি কোণকে সমদ্বিখণ্ডিত করে এবং 30 ডিগ্রি কোণ অঙ্কন করে ফেললাম। আমরা শিখে গেলাম কিভাবে 30 ডিগ্রি কোণ অঙ্কন করতে হয়, কিভাবে 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে হয় এবং কিভাবে একটি কোণকে সমদ্বিখণ্ডিত করতে হয়। এখন তুমি যে কোনো কোণকে সমদ্বিখণ্ডিত করতে পারবে, এই পদ্ধতিতে করলেই হবে। আর আমরা সবশেষে 30 ডিগ্রি কোণ অঙ্কন করাও শিখে গেলাম। ঠিক আছে, তাহলে যে ডিবিসি কোণটি হলো সেটি হচ্ছে আমাদের 30 ডিগ্রি কোণ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠ্য বইয়ের সপ্তম অধ্যায়ের অনুশীলনী 7.1 যে অনুশীলনীর প্রশ্নগুলো আছে একটু ভালো করে খেয়াল করে দেখো। এগুলো আঁকতে বলছে 1 নাম্বার, 2 নাম্বার। আমাদের বার্ষিক পরীক্ষা যেহেতু নিকটবর্তী, তাই আমরা আমাদের ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো, অর্থাৎ এই অনুশীলনী 7.1 3, 4, 5, 6, 7 এগুলো যে কোনো পরীক্ষায় বা এসএসসি পরীক্ষায় এগুলো বেশি আসে, তাই আমরা প্রথমে এগুলো করব, পরে ওইগুলো করব। তাহলে আজকে আমরা এই 7.1 অনুশীলনীর 3 নম্বর যে সম্পাদ্যটি আছে একটু ভালো করে খেয়াল করে দেখো। একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ, লক্ষ্য রাখবা ভূমি সংলগ্ন দুইটি কোণ আর শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। আজকে আমরা এই সম্পাদ্যটি আঁকবো। দেখে নাও আবার, যে একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ এবং শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। আসলে বিষয়টি কি সেগুলো আমরা আগে একটু দেখে নেই, তারপর আমরা আঁকবো। একটু লক্ষ্য করে দেখো, তুমি যদি এরকম একটি ত্রিভুজ অঙ্কন করো, ভালো করে খেয়াল করে দেখো যে তোমাদের যে বিসি বাহুটা আছে, দেখো কোণ এক্স আর ওয়াই দুইটা কোণ আর উচ্চতা হচ্ছে এসি। তুমি যদি ভূমিতে এক্স কোণ আর ওয়াই কোণ ঠিকই আঁকো, একটু ভালো করে খেয়াল করে দেখো, এই যে আমি বড় করে দিচ্ছি, ভূমিটা বড় হয়ে গেছে, তাহলে কি এই ত্রিভুজের উচ্চতা এইচ আছে? নাই কিন্তু। দেখো কোণ ঠিকই আছে কিন্তু উচ্চতা এইচ নাই। আমরা যদি ত্রিভুজটি কমপ্লিট করে এই দেখো এ এম এন এই ত্রিভুজটা হয়, তাহলে দেখো উচ্চতা আগের মতো এইচ নাই। তাহলে কি কোণ দুইটা সমান হইলে হবে না, উচ্চতাও সমান হইতে হবে। আমরা আজকে এটুকু ডিলিট করে দেই। এখন যদি দেখায় যে না, কোণ দুটি সমান রেখে ভূমিকে আরো ছোট করে ফেলি এইভাবে, দেখো তাতেও কিন্তু হয় না, এখন উচ্চতা কমে গেছে। তাহলে উচ্চতা বেড়ে গেলেও চলবে না, উচ্চতা কমে গেলেও চলবে না। তাহলে এরকম হইলে কি হবে? তাও না, ঠিক এরকমই হইতে হবে, এ বি সির মতো এইরকমই হইতে হবে। এরকম হইতে হইলে কি করতে হবে? ভূমি যেন বড় না হয় অথবা ছোট না হয়, সেই জন্য তোমাকে যা করতে হবে সেটি আমি তোমাকে এখন দেখাচ্ছি। দেখো এই ত্রিভুজটি ছিল, একটু লক্ষ্য করে দেখো। প্রথমে আমরা এই উচ্চতা নিব যে কোনো রশ্মি থেকে, উচ্চতা যেন যতটুকু আমার দেওয়া আছে ততটুকুই হয়। তারপর আমরা এদিকে ভূমি আঁকবো এবং ভূমির সমান্তরাল সরল রেখা আঁকবো, অর্থাৎ এফ বিন্দু দিয়ে আমরা 90 ডিগ্রি কোণ অঙ্কন করে এইভাবে ভূমি অঙ্কন করে ফেলবো। আর এইখানেও আমরা সমান্তরাল রেখা অঙ্কন করে, অর্থাৎ একটু খেয়াল করে দেখো, কোণটা উপরে অবনতি হিসেবে আঁকবো, এইভাবে আঁকবো। দেখো এক্স কোণটা যদি আমি অবনতি কোণ হিসেবে আঁকি, তাহলে কিন্তু দেখো এইখানের কোণটি আমার এই এক্স কোণের সমানই হয়ে যাবে। কারণ আমরা জানি দুটি সরল রেখা যদি সমান্তরাল থাকে এবং তাদের একটি ছেদক থাকে, তাহলে ছেদকের বিপরীত পার্শ্বের কোণ সমান হয়, অর্থাৎ একান্তর কোণ সমান হয়। ঠিক সেই পদ্ধতিতেই আমরা এটি করব এবং এই পাশে যে ওয়াই কোণটি আছে দেখো, সেটাও অবনতি কোণ হিসাবে আমরা এখানে আঁকবো। তাহলে ওয়াই কোণ যদি অবনতি কোণ হিসাবে উপরে আঁকি, তাহলে ওয়াই কোণটি ভূমিতেও হয়ে যাবে।
ফলে দেখো আমাদের যে এবিসি ত্রিভুজ আছে এই ত্রিভুজের উচ্চতা কিন্তু এসি আছে এবং এবিসি ত্রিভুজের যে এই বি কোণটি সেটি এক্স কোণের সমান এবং সি কোণটি কিন্তু ওয়াই কোণের সমান। তাহলে আমরা দেখিয়ে দিলাম আসলে কিভাবে আঁকবো। এখন আমরা প্র্যাকটিক্যালি আঁকছি, তোমরাও আমার সাথে আঁকো। ঠিক আছে, আমরা শুরু করি আঁকা। প্রথমে যে দুইটি কোণ থাকবে ভূমি সংলগ্ন সেগুলো আঁকা শিখবা। যদি তোমাকে এখন 90 ডিগ্রি কোণ অঙ্কন করে, কিভাবে 90 ডিগ্রি কোণ অঙ্কন করে আজকের ক্লাসটি তোমরা শিখে যাবে। আর 60 ডিগ্রি কোণ কিভাবে অঙ্কন করে তা জানলা, 30 ডিগ্রি কোণ অঙ্কন করা শিখে ফেলেছো। আর তুমি যদি 90 ডিগ্রি কোণ অঙ্কন করে অর্ধেক করতে পারো তাহলে তুমি 45 ডিগ্রি কোণ অঙ্কন করাও শিখে যাবে আজকে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে, যেহেতু এখানে কোনো মাপ নেই তাই আমরা যে কোনো কোণ নিচ্ছি। প্রথমে আমরা এভাবে একটি রশ্মি নিয়ে তারপরে স্কেলটা ঘুরিয়ে এইভাবে আমরা একটি কোণ এঁকে নিব। তাহলে আমাদের একটি কোণ অঙ্কন হয়ে গেল। আমি একটু কালার দিয়ে বোঝাচ্ছি এই কারণে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে কোন 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 কোণের সমান, কিন্তু পরীক্ষায় তোমাকে অবশ্যই পেন্সিল দিয়ে, ব্ল্যাক পেন্সিল দিয়ে তোমাকে আঁকতে হবে। তাহলে লক্ষ্য করো আমাদের একটি কোণ আঁকা হয়ে গেল। এখন আমরা দ্বিতীয় কোণটি আঁকবো। ভূমি সংলগ্ন দুইটি কোণ আছে, তাহলে এখানে আরো একটি কোণ আঁকছি। আমার মতো করে এঁকে নাও। প্রথমে আগে যেভাবে রেখাংশ নিয়েছি সেইভাবেই, তারপর স্কেলটাকে ঘুরিয়ে আমরা একটু আগের চেয়ে একটু বড় কোণ নিলাম। ঠিক আছে, আগের চেয়ে একটু বড় কোণ নিলাম। তাহলে ভূমি সংলগ্ন দুটি কোণ হয়ে গেল। আর আছে হচ্ছে ভূমি থেকে, এই দেখো শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে আমরা উচ্চতা এদিকে জায়গা কম তাই আমরা এইভাবে নিচ্ছি। তাহলে দেখো স্কেলের সাহায্যে একটু দেখো আমরা কিভাবে নিচ্ছি, আমার সাথে নিয়ে নাও। বেশি উচ্চতা বেশি লম্বা দিলে চিত্রটি বড় হবে, তাই আমরা মোটামুটি নিচ্ছি যেন আমাদের ত্রিভুজের উচ্চতাটা এতটুকু থাকে। এখন আমরা যে তথ্যগুলি নিলাম সেগুলোর নাম দিব, আর এই নামকে বর্ণনা করব, সেটি হচ্ছে বিশেষ নির্বাচন। আর প্রশ্নে যেটি থাকে সেটি হচ্ছে সাধারণ নির্বাচন, শুধু লিখে দিতে হবে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে সাধারণ নির্বাচন হচ্ছে একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ এবং শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এখন আমরা কি করছি, এই কোণগুলোর নাম দিচ্ছি। একটি কোণের নাম দিলাম এক্স আর একটি কোণের নাম দিলাম ওয়াই। ফলে বিশেষ নির্বাচন হচ্ছে, মনে করি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ এক্স ও ওয়াই, আর এটার নাম দিলাম এইচ। তাহলে আমরা লিখলাম শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এইচ দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা একটু ভালো করে দেখে নাও। তোমরা এইখানে যে নামটি দিবে এখানে সেই নামটি আসবে। এক্স যদি দাও তাহলে এক্স আসবে, ওয়াই যদি দাও তাহলে ওয়াই আসবে। তুমি যদি এ বি দাও তাহলে এখানে এ আর বি কোণ আসবে। এস না লিখে যদি তুমি অন্য কোনো সংখ্যা লেখো তাহলে এখানে অন্য সংখ্যা লিখবে, আর কিছু না। তাহলে দেখো একটু ভালো করে, বিশেষ নির্বাচনটা হচ্ছে, মনে করি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ এক্স ও ওয়াই এবং শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এইচ দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে এখন আমরা অঙ্কন শুরু করব। তাহলে প্রথমেই দেখো আমরা ত্রিভুজের শীর্ষবিন্দুটি আইডেন্টিফাই করলাম, মনে করলাম এটি আমার শীর্ষবিন্দু এ। তাহলে শীর্ষবিন্দু থেকে দেখো, শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, তাই আমরা নিচ থেকে আঁকছি না, উপর থেকে আঁকছি, শীর্ষ বলা আছে। তাহলে লক্ষ্য করে দেখো আমরা এই শীর্ষবিন্দুতে আমাদের স্কেল আর পেন্সিল বসিয়ে প্রথমে আমরা একেবারে সোজা উলম্বভাবে একটি রেখাংশ নয় রশ্মি নিচ্ছি, কারণ রেখাংশ যদি হয় তাহলে সেইটা এইচ থেকে ছোট হতে পারে। তাহলে প্রথমে আমরা এইচ থেকে বড় একটি রশ্মি নিচ্ছি, এই রশ্মিটির নাম হচ্ছে এ ই। তাহলে এই একটা রশ্মি নিলাম, সেখান থেকে আমি এই যে উচ্চতা এইচ এর সমান করে বর্ণনাটি আমি এখন দিয়ে নিচ্ছি মুখে মুখে, তুমি এইভাবেই লিখলেই বর্ণনা হয়ে যাবে। আর পরবর্তীতে আমি আবারও বর্ণনাটা লিখে দেব, এখানে জায়গা কম তাই আমরা পরে বর্ণনাটি দিব। দেখো প্রথমে কি করছি একটু লক্ষ্য করে দেখো, এইচ এর সমান করে এই যে এ বিন্দুতে বসিয়ে ভালো করে খেয়াল করে দেখো, ঘুরিয়ে এই যে এ সমান করে, এই যে লক্ষ্য করে দেখো এ সমান করে এই অংশটি নিলাম, মনে করো এটি হচ্ছে এফ। তাহলে এফ নিলাম, কার সমান করে একটু খেয়াল করো,
এইচ এর সমান করে। তাহলে এই বর্ণনাটা আমরা এখানে দিয়ে নিতে পারি, সেটি হচ্ছে যে কোনো রশ্মি, একেবারে সহজ, দেখে দেখি তুমি বর্ণনা লিখতে পারবে, যে কোনো রশ্মি এই থেকে উচ্চতা এইচ এর সমান করে এ এফ অংশ কেটে নিই। হয়ে গেল আমাদের প্রথম বর্ণনা, প্রথম লাইনের। এখন দেখো এই ইটুকু ক্যান্সেল হয়ে গেল, এখন শুধু রয়ে গেল আমাদের এফ। তাহলে এফ রেখাংশের এফ ও এ বিন্দুতে দুটি লম্ব অঙ্কন করব, তাহলেই এটি উচ্চতা হবে, এফ উচ্চতা হবে, আর এদিকে ভূমি হবে, আর এইটা হচ্ছে ভূমির সমান্তরালে সরলরেখা হবে। তাহলে একটু দেখে নাও আমরা কিভাবে দুইটি লম্ব অঙ্কন করছি এফ আর এ বিন্দুতে। প্রথমে আমরা এফ বিন্দুতে লম্ব অঙ্কন করব, তুমি ইচ্ছা করলে এ বিন্দুতেও আগে আঁকতে পারো। আমি দেখো এফ বিন্দুতে যেভাবে 30 ডিগ্রি আর 60 ডিগ্রি কোণ অঙ্কন করেছিলাম, ঠিক তার মতোই দেখো যে কোনো ব্যাসার্ধ নিয়ে প্রথমে একটি বৃত্তচাপ অঙ্কন করব, তারপর এফ কে যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুতে বসিয়ে, একটু ভালো করে খেয়াল করো, এই বিন্দুতে বসিয়ে ওই একই ব্যাসার্ধ নিয়ে আরো একটি বৃত্তচাপ আঁকবো। তবে বৃত্তচাপটি এমন ভাবে আঁকবো যেন আগের বৃত্তচাপকে ছেদ করে। অন্য কোথাও বৃত্তচাপ আঁকলে কিন্তু কোনো লাভ হবে না। আমাদের বৃত্তচাপটি আঁকতে হবে হচ্ছে আগের বৃত্তচাপকে যেন ছেদ করে। তাহলে আমরা এঁকে নিলাম। তাহলে দেখো এই বৃত্তচাপটি আগের বৃত্তচাপে ছেদ করেছে, এখন পেন্সিল কম্পাসটা আমরা সেই জায়গায় নিয়ে বসাবো এবং পেন্সিল কম্পাসটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা আরো একটি বৃত্তচাপ আঁকবো যেন প্রথম বৃত্তচাপকে ছেদ করে। তাহলে লক্ষ্য করে দেখো এই যে প্রথম বৃত্তচাপকে ছেদ করেছে। এখন এই বিন্দুটি একটু ভালো করে খেয়াল করে, এই ছেদবিন্দু এবং এই ছেদবিন্দু বসিয়ে আরো দুটি বৃত্তচাপ অঙ্কন করব যাতে এখানে এই বৃত্তচাপ দুটি ছেদ করে। তাহলে এখানে আরো একটি বৃত্তচাপ অঙ্কন করলাম এবং এই পেন্সিল কম্পাসটাকে এখানে নিয়ে আসলাম, একটু ভালো করে খেয়াল করে দেখো, এখানে নিয়ে আসলাম, এই এই হয়ে গেল। তাহলে এখন আমার এই যে লাস্টে যে ছেদবিন্দু দুটি আছে ব্যাসার্ধের ছেদবিন্দু, সেইটা আর এফ বিন্দু যোগ করে দিলেই আর বর্ধিত করে দিলে আমাদের ভূমি হয়ে যাবে, অর্থাৎ এফ এর সাথে লম্ব রেখা হয়ে যাবে। তাহলে আমরা আগে যোগ করছি না, যেহেতু পেন্সিল কম্পাস আনছি সেহেতু আমরা এই বিন্দুতে আরো একটি, একইভাবে আরো একটি লম্ব অঙ্কন করে নিই। প্রথমে ওই একই ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকলাম। এখন এই বিন্দুতে বসিয়ে একটু দেখে নাও, দেখে দেখে আমার মতো করে আঁকো। হ্যাঁ, একটি বৃত্তচাপ আঁকো যেন আগের বৃত্তচাপকে ছেদ করে। ঠিক যেখানে ছেদ করেছে সেখানে নিয়ে বসাও, এখানে নিয়ে বসাও, বসিয়ে আরো একটি বৃত্তচাপ অঙ্কন করো যাতে আগের ব্যাসার্ধকে যেমন আগের বৃত্তচাপকে ছেদ করে। এখন তুমি এটাকে উপরে তুলে আরো একটি বৃত্তচাপ অঙ্কন করো। হ্যাঁ, আর এটাকে এই অংশে বসিয়ে আরো একটি বৃত্তচাপ অঙ্কন করো। তাহলে দেখো আমাদের এই ছেদবিন্দু আর এ বিন্দু যোগ করে বর্ধিত করলেই আমরা ভূমির একটা সমান্তরাল সরলরেখা পেয়ে যাব। যারা দেখোনি তাদের জন্য এইটি আমি আবারও দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, কারণ এখানে অনেক আঁকার বিষয় আছে, সেটি আমি আবারও দেখাচ্ছি তোমাকে যাতে তোমরা এটি ভালো করে বুঝতে পারো। যারা অঙ্কন করেছে তাদের জন্য ধন্যবাদ, যারা পারোনি তারা আবার দেখে নাও একটু। এবার একটু হয়তো কোনো কোনো জায়গায় অন্যভাবে আঁকবো যাতে তোমার বুঝতে সুবিধা হয় যে অন্যভাবে আঁকা যায়। প্রথমে এভাবে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম, তারপরে এফ কে যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুতে বসিয়ে আরো একটি বৃত্তচাপ অঙ্কন করলাম যেন আগের বৃত্তচাপকে ছেদ করে, তারপর আগের বৃত্তচাপকে যে বিন্দুতে ছেদ করেছে সেখানে বসিয়ে আরো একটি বৃত্তচাপ অঙ্কন করলাম, তারপরে এখন এখানে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করব আর এটা বসিয়ে এখানে এনে দেখো আমরা আরো একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। এটি ঠিক আগের মতো এঁকেছি। এখন আমরা এটিকে এ বিন্দুতে নিয়ে যাব, এই একে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম দেখো ভালো করে, তারপরে এফ কে যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুতে বসাইলাম, বসাই আমরা কি করব, একটি বৃত্তচাপ অঙ্কন করব যাতে আগের বৃত্তচাপকে ছেদ করে। দেখো আমরা সবসময় বাম থেকে ডানের দিকে নিয়েই ব্যাসার্ধ এই বৃত্তচাপটি অঙ্কন করে থাকি। এখন এখানে এনে যেহেতু আমরা শিখে গেছি তাহলে এখন উপরেরটা আমরা আগে দিয়ে নিতে পারি, তাহলে আমরা এই উপরেরটা এখন আগে দিয়ে নিব, অসুবিধা নেই, এটা আগেও দিতে পারো, আগে দেখাইছি, ইচ্ছা করলে এটাও দিতে পারো, ইচ্ছা করলে তুমি এই পরে এইটা দিতে পারো, সেটাও দিতে পারো। আমরা দুই পদ্ধতিতেই দেখাইলাম। এখন তুমি এইখানে বসিয়ে এমন একটি মানে বৃত্তচাপ অঙ্কন করো যেন এই বৃত্তচাপকে ছেদ করে। হয়ে গেল আমাদের, আমরা দুইবার দেখাইলাম। তাহলে এখন আমরা স্কেল এনে আর পেন্সিল দিয়ে একটু ভালো করে খেয়াল করো এই অংশটা যোগ করে নিব।
এই যে এই যে ব্যাসার্ধের দুটি ছেদবিন্দু আর এই এফ বিন্দু যোগ করব। প্রথমে এখানে একটি অক্ষর দিয়ে নেই এফ, এফ আর এম প্রথমে যোগ করি, যোগ করে এফ থেকে এটাকে আবারও বর্ধিত করি, এদিকে ভূমি বানানোর জন্য একটু লম্বা করি, এটি হচ্ছে এম। তুমি একটু বড় নিবা, তুমি এগুলো রশ্মি ব্যবহার করতে পারো, দুই দিকে রশ্মি ব্যবহার করলে এম এন একটি সরল রেখা হয়ে যাবে। আমি যেটা অঙ্কন করেছি সেটি হচ্ছে একটি রেখাংশ। তাহলে ঠিক এই স্কেল আর পেন্সিলটাকে উপরে উঠিয়ে আমরা এই যে ছেদবিন্দু আছে আর এ বিন্দু যোগ করে এটাকে বর্ধিত করব। প্রথমে এখানে একটি অক্ষর নেই পি, আর পি এর সাথে এটা যোগ করে আমরা একটু কালারফুল যোগ করব যাতে আমাদের ত্রিভুজটি বুঝতে সুবিধা হয়। তাহলে আমরা ব্লু কালারে রাখছি, প্রথমে পি এ যোগ করছি এবং পি এ কে এইদিকে আমরা কিউ পর্যন্ত বর্ধিত করব। তাহলে এটি হচ্ছে কিউ। তাহলে দেখো আমাদের দুটি লম্ব অঙ্কন হয়ে গেল। তাহলে দেখো এখানে যা আঁকলাম তা বর্ণনাটি হচ্ছে এ এফ রেখাংশের এফ ও এ বিন্দুতে যথাক্রমে এম এফ এন এবং পি এ কিউ দুটি লম্ব আঁকি। এখন দেখো আমরা কোণের সমান করে কোণ অঙ্কন করব, একটু লক্ষ্য করে দেখো। প্রথমে আমরা এক্স কোণের সমান করে এদিকে অবনতি কোণ হিসাবে পি এ বি কোণ অঙ্কন করব। দেখে নাও কিভাবে কোণের সমান কোণ অঙ্কন করা শিখেছো আগেই। এখন দেখে নাও এই যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম, ঠিক এটা এখন একে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করব। তাহলে এই বৃত্তচাপটি অঙ্কন করার পরে আমরা এইটাকে আবার এইখানে নিয়ে এসে বসাবো, বসিয়ে ঘুরিয়ে এটাকে একটু ছোট করে নেব যাতে এতটুকু ব্যাসার্ধ হয়। এখন আমরা এই দেখো পি এ কে যে বিন্দুতে সেট করেছে সেখানে বসিয়ে ওই যে একই ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ অঙ্কন করলাম। তাহলে এই বৃত্তচাপটি আগের বৃত্তচাপকে দেখো সেট করেছি। এখন আমরা এই এ বিন্দু এবং এই দুটি বৃত্তচাপের যে ছেদবিন্দু আছে সেটি যোগ করে দেব। একটু লক্ষ্য করে দেখো, এটা আমরা এই এ বিন্দু আর এই ছেদবিন্দু যোগ করে দিচ্ছি। তাহলে এ বিন্দু আর ছেদবিন্দু যোগ করে এটাকে বর্ধিত করব, দেখবা এম এন কে এইখানে বি বিন্দুতে সেট করেছি। ফলে দেখো এই কোণটি আমরা এক্স কোণের সমান অঙ্কন করেছি, তাহলে অবশ্যই এই কোণটি এক্স কোণের সমান হয়ে যাবে, অর্থাৎ পি এ বি কোণটি কিন্তু এক্স কোণের সমান। ফলে আমাদের এখানে যে কোণটি হলো একটু লক্ষ্য করে দেখো এ বি এফ, তাহলে এই কোণটিও দেখো এক্স এর সমান হয়ে গেল। ভূমিতে আমার কোণটি হয়ে গেল, আমি কিন্তু অঙ্কন করলাম শীর্ষে অবনতি কোণ হিসাবে, আর ভূমিতে আমার এক্স কোণটি হয়ে গেল, এটা আমার দরকার নেই, মুছে দিই। তাহলে ঠিক আমরা এই ওয়াই কোণের সমান করে আমরা যে কাজটি করব দেখো, এখন এই ওয়াই কোণের সমান করে দেখো ওই এক্স কোণ যেভাবে অঙ্কন করেছি ওয়াই কোণ ঠিক একইভাবে অঙ্কন করব, শুধু বাম পাশে আর ডান পাশে যা পার্থক্য। এটাকে নিয়ে আমরা দেখো এখানে একে কেন্দ্র করে ওই যে আগে যে ব্যাসার্ধ নিয়েছি সেই একই ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করব। আবারও বলছি এই বৃত্তচাপ দুটি সমান হইতে হবে এমন কোনো কথা নেই, তুমি কম বেশি নিতে পারো, যখন তুমি যে কোণ আঁকবে সেই কোণের সাথে সম্পর্কিত। তাহলে এখন এই পেন্সিল কম্পাসটাকে আমরা এখানে নিয়ে এসে বসিয়ে এটাকে ঘুরিয়ে একটু ছোট করে নেব, মনে হচ্ছে একটু ছোট, তোমার যদি ছোট করা লাগে ছোট করে নেবা, যদি বড় করা লাগে তো বড় করে নেবা। তুমি এতটুকু ব্যাসার্ধ নিয়ে তুমি দেখো এই পি কিউ কে যে বিন্দুতে সেট করেছে সেই বিন্দুতে বসাইবা, বসাইয়া বৃত্তচাপটি অঙ্কন করবা, দেখবা এই বৃত্তচাপটি আগের বৃত্তচাপকে সেট করেছে। ফলে এ আর এই যে ছেদবিন্দু দুটি যোগ করে দিব, এখানে দুটি বৃত্তচাপ যে বিন্দুতে সেট করেছে সেই বিন্দুতে যোগ করে দিব, আর এটা বাড়াই দিব, দেখবা আস্তে আস্তে এই এম এন কে সি বিন্দুতে সেট করবে। আমরা এখন এ আর এই ছেদবিন্দু যোগ করে দিব, একটু লক্ষ্য করে দেখো এই এ বিন্দু আর এই ছেদবিন্দু আমরা যোগ করছি। তাহলে দেখো এই এ বিন্দু, এই যে এ বিন্দু দেখছো আর এই ছেদবিন্দু যোগ করে দিলাম, আর যোগ করে করে এটাকে বাড়াই দিলাম যে আমাকে সি বিন্দুতে সেট করে। ফলে এই কোণটি কার সমান হলো? ওয়াই কোণের সমান। তাহলে কিউ এ সি কোণটি হচ্ছে ওয়াই কোণের সমান। তাহলে এই কোণ অঙ্কন করার ফলে দেখো এই কোণটি কিন্তু এখন আমার এই যে ওয়াই কোণটি এখন এইখানে নিচে চলে আসবে। ফলে দেখো আমার যে এবিসি ত্রিভুজ হয়েছে সেই ত্রিভুজের উচ্চতা কিন্তু দেখো এফ এইচ এর সমান হয়েছে এবং এবিসি কোণ কিন্তু এক্স কোণের সমান হয়েছে, আর এসিবি কোণ কিন্তু ওয়াই কোণের সমানই হয়েছে। তবে আমরা এটির
পুরো বিবরণ একটু লক্ষ্য করে দেখো, তাহলে যে এই যে ত্রিভুজটি আছে, এই যে এবিসি ত্রিভুজটি, সেটি হচ্ছে নির্ণেয় ত্রিভুজ। তাহলে আমরা যে কাজটি করব, প্রথমে এর পুরো বর্ণনাটি দিয়ে নিই। প্রথমে আমরা এটিকে উঠিয়ে একবারে কিভাবে অঙ্কন করেছি পুরোটাকে আবার বিশ্লেষণ করছি, চিত্রটাকে বাদ দিয়ে কি কি আঁকলাম, শুধু সেটা কিভাবে আঁকলাম তা দেখেছো। এখন কি কি আঁকলাম সেগুলো ধাপে ধাপে দিব, আর ধাপে ধাপে চিত্রটা অ্যাড করব, তাহলে তুমি বুঝতে পারবা কিসের পর কি অঙ্কন করেছি। প্রথমে আমরা যে কোনো একটা রশ্মি এই থেকে, তাহলে খেয়াল করে দেখো, আমরা এই একটা রশ্মি ছিল, এই রশ্মি থেকে উচ্চতা এইচ এর সমান করে, দেখো উচ্চতা এইচ এর সমান করে এফ নেই, তাহলে এখান থেকে আমরা এই বৃত্তচাপটি নিয়েছিলাম। দেখো এই যে এই এ এফ এর সমান করে, এই যে এইচ এর সমান করে এফ নিয়েছিলাম। তারপরে যা করলাম সেটি একটু খেয়াল করে দেখো, এই যে এফ রেখার এফ ও এ বিন্দুতে যথাক্রমে এদিকে যে কোণটি অঙ্কন করলাম, দেখো এম এফ এন, অর্থাৎ এই লম্বটি অঙ্কন করেছি। আবার দেখো এই অংশ, এই যে এই পি এ বিন্দু দিয়ে আমরা পি এ কিউ এই লম্বটি অঙ্কন করেছি, ফলে দুটি লম্ব অঙ্কন করেছি। সেটা আমরা বলছি এফ রেখাংশের এফ ও এ বিন্দুতে যথাক্রমে এম এফ এন এবং পি এ কিউ লম্ব অঙ্কন করি। তারপর দেখো এই যে পি কিউ রেখার এ বিন্দুতে এই এক্স কোণের সমান করে পি এ বি কোণ আঁকি, এই যে আমরা পি এ বি কোণ অঙ্কন করেছি, এবং কিউ এ সি সমান আমরা এই ওয়াই কোণের সমান করে কিউ এ সি কোণ অঙ্কন করেছি। ফলে আমাদের এই যে এবি আর এসি ভূমি এমএন কে বি ও সি বিন্দুতে ছেদ করে, ফলে ত্রিভুজ এবিসি হচ্ছে নির্ণেয় ত্রিভুজ। আশা করি বোঝা হয়ে গেছে। তো সেম একটি বাড়ির কাজ তোমাদের থাকছে। দেখো একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ 60 এবং 45। দেখো 60 ডিগ্রি কোণ অঙ্কন করা আজকেই শিখেছো, আর 45 ডিগ্রি অঙ্কন করতে পারবা, কেননা তোমাদের লম্ব অঙ্কন করা শিখিয়েছি। লম্ব অঙ্কন করলেই একটি রেখাংশের উপর যদি তুমি লম্ব অঙ্কন করো তাহলে সেটা 90 ডিগ্রি হবে, আর তাকে সমদ্বিখণ্ডিত করলেই তোমার 45 ডিগ্রি কোণ হয়ে যাবে। আর শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার ধরে বর্ণনা সহ তুমি ত্রিভুজটি অঙ্কন করবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি।